পাবো। ও বৌমা, একটু এদিকে এসো তো বাছা। এই নাও, ঘরে নারকেল নাড়ু বানিয়েছিলাম। ভাবলাম নতুন বৌমাকে একটু মুখ মিষ্টি করিয়ে আসি, তোমার জন্যই নিয়ে এলাম। এ কি করুণা কাকিমা, আপনি আবার কষ্ট করে নাড়ু বানাতে গেলেন কেন? আর ঝুমারে, তুইও সকাল সকাল মায়ের সাথে চলে এসেছিস? দাও দাও দাও, নাড়ুর বাটিটা আমার কাছে দাও। যা দারুণ হয়েছে না! বৌদিমণি, মা কাল রাত থেকেই নাড়ুগুলো বানিয়েছে তোমার জন্য। আমি মাকে বলছিলাম, নতুন বৌদি তো শহর থেকে এসেছে, আমাদের এই গরিবের হাতের নাড়ু কি ওর পছন্দ হবে? তুমি খেয়ে দেখো না কেমন হয়েছে। তুই একদম দুষ্টু মেয়ে ঝুমা। এত সুন্দর নাড়ু আমার পছন্দ হবে না মানে? আর শহর থেকে এসেছি বলে কি আমি খেতে পারবো না? ও মা, আপনি একটু এইদিকে আসুন না, দেখুন কাকিমা কত সুন্দর নাড়ু এনেছেন। হ্যাঁ রে মা, আমি দূর থেকেই দেখছিলাম। করুণা, তুই কেন এত কষ্ট করতে গেলি? জানিস, তোর এই বড় মনটার জন্যই তোকে এত ভালোবাসি। তুই সত্যি আমার অঞ্জলিকে নিজের মেয়ের মতোই আদর করিস। হোমা দিদি, এ আর এমন কি কথা? পাশের বাড়ির বৌমা মানে তো আমাদের ঘরেরই লক্ষ্মী। আর অঞ্জলি মেয়েটা এত নম্র, সকাল সকাল যেভাবে পুরো উঠোনে জল দিয়ে গাছগুলোর যত্ন নিচ্ছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনারা দুজনে মিলে যেভাবে আমার প্রশংসা শুরু করেছেন, আমার তো লজ্জাই লাগছে। কাকিমা, আপনি কিন্তু আজ দুপুরে আমাদের এখানে খাবেন। আমি নিজের হাতে ডাল আর আলু পোস্ত রান্না করব, একদম না বলবেন না কিন্তু। দারুণ হবে তাহলে। মা, তুমি আজ এখানেই থেকে যাও, আর আমিও কিন্তু দুপুরবেলা বৌদিমণির কাছে এসে গল্প করব, আর শহরের গল্পের বইগুলো দেখব। তুমি কিন্তু বকতে পারবে না বলে দিলাম। আর কত ধৈর্য ধরবো অপর্ণা, তুমি বলো। টানা 3 মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই। চৈত্র বৈশাখ পার হয়ে গেল, অথচ এই আকাশের তামাটে রং বদলানোর কোনো লক্ষণই তো আমি দেখতে পাচ্ছি না। মাঠের বুকটা একদম ফেটে চৌচির হয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়লে সংসারটা কি করে চলবে বলো তো? শুধু আমাদের মাঠ তো নয়, পুরো গ্রামের সব চাষিদের এক দশা। তুমি একটু শান্ত হও, উপরওয়ালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবে শুনি? অনিমেষটা শহরের কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে যে কটা টাকা পাঠায়, তার সবটাই তো এবার ওই চড়া সুদের সারের দেনা শোধ করতে আর বীজ কিনতেই শেষ হয়ে গেল। এখন এই ফসল যদি ঘরে না ওঠে, তবে আমরা বাঁচবো কি করে? আমি জানি তোমার কষ্টটা, কিন্তু নিজের শরীরটাকে তো এভাবে শেষ করতে পারো না। সকাল থেকে তুমি মুখে এক ফোঁটা জলও দাওনি। মুখটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু শরবত করে আনি? আমার গলার ভেতরটা বিষিয়ে উঠছে অপর্ণা। এই অবস্থায় এক ঢোক জলও গিলতে পারবো না। ওই শুকনো মাঠের দিকে তাকালে বুকটা ফেটে যায়। মনে হয় আমার নিজের সন্তান বুঝি খিদের জ্বালায় ছটফট করছে, আর আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এমন অলক্ষণে কথা মুখে এনো না গো। আমাদের অঞ্জলি কদিন হলো ঘরে এসেছে। ও লক্ষ্মী মেয়ে, ওর পায়ের ছোঁয়ায় আমাদের সব অমঙ্গল কেটে যাবে। সেদিন দাদামশাই বলছিল কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। দাদা মশাই তো সান্ত্বনা দেওয়ার জন্যই ওইসব বলেন, কিন্তু এই গনগনে রোদ কি আর সেই কথা শুনবে? আমরা এত বছরের চাষি জীবনে এমন ভয়াবহ খরা আমি কখনো দেখিনি। বুকটা শুধু হাহাকার করছে। তুমি তো একা নও, আমরা সবাই মিলে লড়াইটা লড়বো। দরকার হলে আমি আমার হাতের ওই শেষ সোনার চুড়ি দুটো বিক্রি করে দেব, তাও তোমাকে ঋণের দায়ে ডুবতে দেব না। তুমি শুধু মনটা শক্ত করো। তুমি একটু এদিকে শোনো। এভাবে হাত মাথায় দিয়ে বসে থাকলে কি আর খিদের জ্বালা মিটবে? আমি জানি বাবা আজ দুপুরে না খেয়ে শুয়ে পড়েছেন, আর মাও শুধু জল খেয়ে রাত কাটিয়েছেন। আমি কি করব অঞ্জলি? আমার মাথায় কিচ্ছু খেলছে না। কারখানার মালিক এই মাসে অর্ধেক মাইনে কেটে নিয়েছে। ওদিকে মহাজন রোজ দরজায় এসে তাগাদা দিচ্ছে। নিজের মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দেবার ক্ষমতাও আমার নেই। তুমি একা একা কেন সব কষ্ট নিজের ঘাড়ে নিচ্ছ? এই দেখো, আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে দেওয়া এই একমাত্র দামি জিনিস রূপোর মালা জোড়া আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, এটা কালই বাজারে বিক্রি করে দেব। এ কি বলছো অঞ্জলি? এটা তোমার বিয়ের শেষ স্মৃতি? তোমার একমাত্র গয়না আমাদের এই অভাবের সংসারে এসে তুমি নিজের সবটুকু সুখ এভাবে বিলিয়ে দেবে? না না, না না, আমি এটা কিছুতেই বিক্রি করতে দেব না। নিজের জেদটা এবার একটু কমাবে। গয়না তো মানুষের রূপ বাড়ায়, কিন্তু যেখানে ঘরের মানুষের পেটটাই খালি, সেখানে এই রূপোর মল পায়ে পড়ে আমি কার সামনে রূপ দেখাবো বলো তো?
তোমার এই বড় মনটার সামনে আমি আজকে বড্ড ছোট হয়ে গেলাম অঞ্জলি। একজন স্বামী হয়েও আমি তোমাকে একটু সুখে রাখতে পারলাম না, উল্টে তোমার শেষ সম্বলটুকুও কেড়ে নিতে হচ্ছে আমাকে। আমরা তো একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই হাত ধরেছিলাম, তাই না? এই মল জোড়া বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে অন্তত আমাদের 3-4 মাস তো পুরো পরিবারের মুখে অন্ন উঠবে, এটাই আমার আনন্দ। দাদামশাই, আমরা দুজনে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মাঠের ফসল তো সব শেষ, তাই অঞ্জলি ওই বিয়ের এই রূপোর মলজোড়াটা এনেছে। এটা বিক্রি করে যদি কয়েক মাসের চাল ডাল কেনা যায়। দীর্ঘজীবী হও দাদারা। অঞ্জলি দিদি ভাই, মলজোড়াটা আমার হাতের উপর রাখো দেখি। বাহ, আমি তোমাকেই বলছি দিদি ভাই, এই সম্পদ চিরদিনের জন্য বিক্রি করে দেওয়ার চেয়ে তুমি নিজে কিছু করবার চেষ্টা করো না কেন? তোমরা দুজনে স্বামী স্ত্রী মিলে যদি নতুন কিছু শুরু করো, তবে সংসারে কোনো দিনও অভাব থাকবে না। আমরা তো শহরের কারখানা আর এই চাষবাস ছাড়া অন্য কিছু জানি না দাদামশাই। আজকে অজ গায়ে আমরা নতুন আর কি বা করতে পারি যাতে 2 পয়সা আয় হবে? কেন পারবে না? অঞ্জলি তো বেশ চটপটে মেয়ে। দিদি ভাই, তুমি ঘরের পেছনে ওই ফাঁকা জায়গাটায় অল্প বিস্তর হাঁস মুরগি পালতে পারো। গ্রামের অনেকেই তো এখন এটা করছে। হাঁস মুরগি পালন? কিন্তু দাদামশাই, ওগুলো কিনতে তো আর খাবার জোগাড় করতেই তো অনেক টাকা লাগবে। আমাদের কাছে তো তেমন কোনো পুঁজিই নেই। আরে ওই মলজোড়াটা বিক্রি না করে কোনো মহাজনের কাছে সামান্য কিছু টাকায় বন্ধক রাখো। তারপর সেই টাকা দিয়ে গোটা 20 হাঁস মুরগির বাচ্চা কিনে আনো, দেখবে কয়েক মাস পর ওদের ডিম বিক্রি করেই তোমাদের পুরো সংসার অনায়াসে চলে যাবে, আর মলটাও ফিরে আসবে। আমরা তাই করব দাদামশাই। মা, একটা কথা বলতে এলাম। আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। দাদামশাইয়ের কথা মতো আমাদের বাড়ির পেছনের ফাঁকা জায়গাটায় এখন থেকে আমি হাঁস মুরগি পালবো। হাঁস মুরগি পালবে বৌমা? কিন্তু তুমি তো শহরের মেয়ে, কোনোদিন তো এসব করনি। হঠাৎ এই কাজ করার কথা মাথায় এলো কেন রে মা? আপনার ছেলে একলা মানুষ মা, ওই সামান্য বেতনে পুরো সংসার চালাতে গিয়েও একদম হিমশিম খাচ্ছে। তার উপর এই খরা আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিল। আমি ঘরের বউ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তুই সত্যি ঘরের লক্ষ্মী রে বৌমা। এত বড় একটা কঠিন দিনে তুই যেভাবে ছেলেটার পাশে এসে দাঁড়িয়েছিস তা দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। তা এই কাজে তো শ্বশুরমশাই রাজি হবেন তো? বাবা অবশ্যই রাজি হবেন মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো। নিজের পায়ে দাঁড়ালে তো কোনো লজ্জা নেই, বরং হাঁস মুরগির ডিম বিক্রি করে যে বাড়তি আয় হবে তা দিয়ে আমাদের দুঃখের দিনগুলো কেটে যাবে। এ তো ভারী ভালো কথা বললি মা, তুই এগিয়ে যা। আমি তোর শাশুড়ি হয়ে তোর সব কাজে সাহায্য করব। অপর্ণা কাকিমা, ও কাকিমা, ঘরে আছো? এই নাও, এই চালের বস্তাটা এখানে রাখলাম। মা কাল রাতেই এটা তোমাদের ঘরে দিয়ে আসতে বলেছিল, কিন্তু অন্ধকারের জন্য আর আসা হয়নি। এ কি রে সৈকত, তুই এত বড় চালের বস্তা নিয়ে এলি কেন? আর করুণাই বা তোকে এটা দিতে গেল কেন? ও নিজেই কত অভাবের মধ্যে সংসার চালায়। কাকিমা, বিপদের দিনে প্রতিবেশী প্রতিবেশীর পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? ওরে সৈকত, ও ঝুমা, আর তোরা কত ভিজবি রে? অমন করে উঠোনে দাঁড়িয়ে শিলা কুড়াতে হবে না, জলদি ঘরে উঠে আয় বাছা। এই অসময়ের ঠান্ডা বৃষ্টিতে ভিজলে কিন্তু নির্ঘাত জ্বর হবে। না মা, তুমি একদম ডাকবে না। দেখো কত বড় বড় শিলা পড়ছে। আমি এই বাটিটা পুরো ভর্তি করে তারপর ঘরে যাব। কত সুন্দর বরফের মতো দেখতে, আমার একটুও ঠান্ডা লাগছে না। মা, তুমি ঘরের ভেতর গিয়ে বসো তো। শুধু শুধু বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছ কেন? কতদিন পর এমন একটা জমকালো বৃষ্টি এলো বলো তো? মাঠের বুকটা এবার অন্তত একটু ঠান্ডা হবে। মাঠ ঠান্ডা হবে তা তো আমিও জানি রে পাগল ছেলে, কিন্তু তোরা যেভাবে শিলাবৃষ্টির মধ্যে লাফাচ্ছিস তাতে মাথায় চোট লাগলে তখন আমি ঝড়ের রাতে ডাক্তার পাবো কোথায়? দেখো মা, দাদা কেমন বড় বড় শিলাগুলো সব একা একা কুড়িয়ে নিচ্ছে। দাদা, তুমি কিন্তু আমার বাটি থেকে একটা শিলাও ছুঁতে পারবে না বলে দিলাম। এগুলো সব আমার। আচ্ছা ঠিক আছে, তোর শিলা তুই রাখিস ঝুমা। মা, তুমি চিন্তা করো না, এই শিলাবৃষ্টি বেশিক্ষণ চলবে না।
আকাশটা কেমন পরিষ্কার হতে শুরু করেছে দেখো। গরমের পর এই হাওয়াটা কি আরামের। তোরা যে কেন আমার একটা কথাও শুনিস না। ঝুমা, তোর জামা কাপড় একদম ভিজে লেপ্টে গেছে রে। এবার অন্তত আয়, আমি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছি, মাথাটা ভালো করে মুছে দি। এই তো মা, বাটিটা প্রায় ভরে এসেছে। আর মাত্র কয়েকটা কুড়িয়েই আমি এক দৌড়ে তোমার কাছে চলে যাচ্ছি। দেখো আমার বাটিটা কেমন মুক্তোর মতো চকচক করছে। সত্যি গো, উপরওয়ালা মুখ তুলে না চাইলে এই খরা কাটতো না। আর আমাদের বৌমাও কেমন লক্ষ্মী দেখো, আজ কতদিন পর এই দুর্যোগের রাতেও আমাদের জন্য গরম গরম খিচুড়ি রান্না করেছে। বাবা, আপনার থালা আর একটু খিচুড়ি দিই? এই বৃষ্টির রাতে গরম গরম খিচুড়ি আর আলু ভাতে খেতে কিন্তু বেশ লাগে। আপনারা মন ভরে খান, তবেই তো আমার রান্না সার্থক হবে। হ্যাঁ রে মা অঞ্জলি, তুইও একটু বসে পড়। তুই এই ঘরে আসার পর থেকেই দেখছি আমাদের উপর যত মেঘে ছিল তা কেমন কেটে যাচ্ছে। আপনারা কিন্তু আমার এত প্রশংসা করলে আমি লজ্জায় মরে যাব। আপনারা খাওয়া শেষ করুন, তারপর আমি আর মা মিলে যা আছে ভাগ করে খাবো। আমাদের সুদিন এবার আসবে বাবা। ওগো শুনছো? একবার জলদি এদিকে আসো তো, নিজের চোখে এসে দেখে যাও, আজ আমাদের খামারের ডিমে ভরে গেছে। কি হয়েছে অঞ্জলি? এত সকাল সকাল অমন করে চিৎকার করছো কেন? কোনো বিপদ আপদ হয়নি তো খামারে? আরে ধুর, বিপদ কেন হবে? এই দেখো আমাদের খামারে কেমন সাদা আর লাল ডিম পুরো ভরে গেছে। আজ এক রাতেই প্রায় গোটা 50 ডিম পেড়েছে আমাদের হাঁস মুরগিগুলো। এ কি, সত্যি তো? এত ডিম আমি একসাথে কখনো দেখিনি অঞ্জলি। দাদামশাইয়ের কথা শুনে তোমার এই রূপোর মল বন্ধক রেখে যে একদম ঠিক বলেছ। আমি এখনই বড় ঝুড়িটা নিয়ে আসি, ডিমগুলো সব সাজিয়ে নিয়ে আজই শহরের পাইকারি বাজারে চলে যাব। এবার মহাজনের ঋণটা শোধ করে তোমার মল জোড়াও আমি ছাড়িয়ে আনবো। আমার মলের চেয়েও বড় কথা হলো আমাদের সংসারের অভাবটা এবার দূর হবে, বাবা মায়ের মুখে হাসি ফুটবে। তুমি জলদি হাত চালাও, আজ দুপুরেই বাজারে এই ডিমগুলো বিক্রি করতে হবে। আমা, কদিন ধরে শুধু এই আলু আর ডাল ভাত খেতে ভালো লাগে না। আমি ওসব কিছু জানি না। সাজিব কাকাদের বাড়ি প্রায় মাংস রান্না হয়, তাহলে আমাদের বাড়িতে রান্না হবে না কেন? ছি ঝুমা, অন্যের ঘরের দিকে ওরকম লোভী নজরে তাকাতে নেই। আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। তুই একটু শান্ত হ, বাবা টাকা পাঠালেই মাংস খাওয়াবো। এই তো ঝুমার পছন্দের একদম কষা মুরগির মাংস চলে এসেছে। কাকিমা, দূর থেকে ঝুমারি কান্নাকাটি শুনে আমি আর ঘরে স্থির থাকতে পারলাম না। এ কি বৌমা, তুমি আবার এত মাংস নিয়ে এলে কেন? তোমাদের নিজেদেরই নতুন খামার, সেখান থেকে আজ বুঝি মুরগি কাটা হয়েছিল, তা বলে এতখানি কেন দিতে গেলে? কাকিমা, আমাদের খামারের প্রথম উপার্জনের মুরগি এটা। যেদিন আমাদের ঘরে একদানা অন্ন ছিল না, সেদিন আপনি নিজের ঘরের চালের বস্তা পাঠিয়ে আমাদের বাঁচিয়েছিলেন। আজ এই মাংসের ওপর তো আপনারা ঝুমার প্রথম অধিকার। ওরে বাবা, কি দারুণ গন্ধ! বৌদিমণি, তুমি সব থেকে পৃথিবীর ভালো বৌদি। মা, তুমি এবার বকা বন্ধ করো, জলদি আমার থালায় ভাত বেড়ে দাও, আমি মাংস দিয়ে ভাত খাবো। অনিমেষ দাদা, ভালো আছো? কদিন ধরে তোমার সাথে ঠিকঠাক দেখাই হয় না। তোমাদের খামারের ডিম আর মুরগি তো এখন পুরো বাজারে নাম করে ফেলেছে, সবাই খুব প্রশংসা করছে। হ্যাঁ রে সৈকত, ওপরওয়ালার দয়ায় আর তোদের আশীর্বাদে খামারটা এখন বেশ ভালোই চলছে। কিন্তু তোকে এমন মলিন দেখাচ্ছে কেন রে? কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না দাদা, এবার যে আমরাও মস্ত বড় বিপদে পড়ে গেলাম। ভেবেছিলাম খরা কাটার পর জমিতে যেটুকু ফসল বুনেছিলাম তা তুলতে পারবো, কিন্তু পোকার উপদ্রবে সব ফসল নষ্ট হয়ে গেল। এখন সংসার চালানোই দায়। এদিকে বাবাও এই মাসে টাকা পাঠায়নি। বলিস কি রে সৈকত, ফসল সব নষ্ট হয়ে গেল? এই অবস্থায় ঘরে তো এক পয়সাও আসবে না। তোদের তো খুব কষ্ট হবে রে। হ্যাঁ, আমি হন্যে হয়ে এই গ্রামে একটা কাজ খুঁজছি, কিন্তু এই মন্দার বাজারে কেউ কোনো কাজে নিতে চাইছে না। ঝুমার স্কুলের খরচ আর মায়ের ওষুধের খরচ কিভাবে দেব বুঝতেই পারছি না। তুই এত চিন্তা করিস না তো ভাই। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। তুই এক কাজ কর, তুই আমাদের অঞ্জলির হাঁস মুরগির খামারে এসে কাজটা শুরু করে দে। আমি তোমাদের খামারে কাজ করব? কিন্তু দাদা, আমি তো কোনোদিন খামারে কাজ করিনি। ওখানে থেকে কি আমার সংসার চালানোর মতন টাকা আসবে? কেন আসবে না রে? আমাদের খামারটা এখন বড় হচ্ছে, একলা অঞ্জলির পক্ষে আর সব সামলানো সম্ভব হচ্ছে না। তুই দেখাশোনা আর বিক্রির দায়িত্ব নিলে আমরা তোকে ভালো মাইনে দেব। দেখবি এখান থেকেই তোর ঘরের অভাব দূর হয়ে যাবে।
বাবা, আপনার হাতটা একটু বাড়িয়ে দিন তো। এই নিন, এই মাসের খামারের লভ্যাংশের টাকাটা আপনার কাছে রাখুন। এবার মহাজনের বাকি সুদের টাকাটা মিটিয়ে দিয়ে ওই রূপোর মলজোড়াও ছাড়িয়ে আনবো। কি রে মা, এতগুলো টাকা তুই আমার হাতে দিচ্ছিস? যে মাঠে আমি সারা জীবন রক্ত জল করে খাটলাম, তা যখন খরায় শুকিয়ে গেল, তখন এই টাকা যেন আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। দেখলে তো গো, আমি তোমাকে আগেই বলেছিলাম না, আমাদের অঞ্জলির পায়ের ছোঁয়ায় আমাদের সব অমঙ্গল কেটে যাবে। তুমি তো শুধু শুধু ঘরের কোণে বসে চিন্তায় নিজের শরীরটাকে শেষ করছিলে। হ্যাঁ অপর্ণা, তুমি একদম ঠিক বলেছ। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমাদের বৌমা আর ছেলের এই কঠোর পরিশ্রম আজ আমাদের নতুন করে বাঁচতে শেখালো। আমি আজ বড় আনন্দ পেয়েছি রে মা। বাবা, এবার কিন্তু আপনাকেই মাঠের চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে বসে থাকা বন্ধ করতে হবে। এখন আমাদের খামার বড় হচ্ছে, আর কিছুদিন পর সৈকতকে সাথে নিয়ে আমার পাশের গ্রামেও ডিম সরবরাহের কাজ শুরু করব। তোরা যেভাবে এগিয়ে যাচ্ছিস মা, তাতে আমার আর কোনো চিন্তাই নেই। তুই শুধু এভাবেই আমাদের আগলে রাখিস। তোর এই সততা আর সাহসী যেন এই চক্রবর্তী বাড়ির আসল শক্তি হয়ে থাকে। আর আমাদের অঞ্জলি বৌমা যে কি সুন্দর এই হাঁসের ডিমের ডালনা আর খিচুড়িটা রেঁধেছে না, খেয়ে একেবারে মন ভরে যাচ্ছে, আজীবন স্বাদ মুখে লেগে থাকবে। তার বলতে, অনেকদিন পর এই দুই পরিবার এভাবে খোলা আকাশের নিচে একটু শান্তিতে আনন্দ করছি। আমাদের সৈকত আর অনিমেষ তো সকাল থেকেই নদীর ঘাটে শুধু মাছ ধরার প্রতিযোগিতা করছে। আমি খামারের কাজের ফাঁকে ফাঁকে কত বড় একটা রুই মাছ ধরে নিয়ে এলাম। আজ রাতের ভোজটা কিন্তু আমার মাছেই হবে। তুই বড্ড বেশি কথা বলিস সৈকত। তুই মাছ ধরছিস তো কি হয়েছে? খামারের ডিমগুলো তো আমি সকাল সকাল ভ্যানে করে শহরে সাপ্লাই দিয়ে এসেছি। ওখান থেকেই তো আজকের এই পিকনিকের পুরো খরচটা চলে এলো। তোমরা দুজনে শুধু শুধু ঝগড়া করছো কেন বলো তো? বৌদিমণি, তুমি ওদের দিকে কান দিও না। তুমি আমাকে আর একটা ডিমের ডালনা দাও তো, যা দারুণ হয়েছে না। এই নাও ঝুমা, পেট ভরে খাও। আর সৈকত, তুই কিন্তু এবার থেকে খামারের হিসেবটা খাতা ভালো করে দেখবি। তোরা দুজন মিলে যেভাবে খামারটাকে আগলে রেখেছিস, তাতে আমাদের দুঃখের দিন চিরতরে শেষ। সত্যি রে মা, আজ এই নদীর তীরে বসে সবাইকে একসাথে হাসি মুখে খেতে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে। একটা সময় ভেবেছিলাম এই খরায় আমরা বুঝি শেষ হয়ে যাব, কিন্তু তোদের একতা আমাদের জয়ী করলো। কি রে দাদারা, তোমরা বুড়ো মানুষকে ছাড়া একাই বনভোজন জুড়ে দিলে? তবে অঞ্জলি দিদি ভাইয়ের হাতের এই রান্নার সুবাস কিন্তু আমাকে ঠিকই নদীর তীরে টেনে নিয়ে এসেছে।